আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে গণজাগরণ সৃষ্টি হয়েছে বলছে বিএনপি। ২৭ ডিসেম্বর ভোটার হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাদির হত্যাকারীদের গ্রেফতারের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাদি হত্যার বিচার জানালেন আইন উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব শুধু সরকারের নয়, জনগণেরও। ভোটের গাড়ি উদ্বোধনে বললেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে নিরাপদে চলবে দেশ। জামায়াতের একক প্রার্থীর বিপরীতে ঢাকা ১৮ আসনে সক্রিয় বিএনপির একাধিক নেতা। এনসিপির হয়ে লড়বেন নাসির উদ্দিন পাটোয়ারি। এবং রংপুর ৩ আসনে বিরাজ করছে নির্বাচনী আমেজ। জাতীয় পার্টির দুর্গ ভাঙতে চায় অন্য দলগুলো, হাল ছাড়তে চান না জাপা নেতারা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দেশে বিদেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে দলটির নেতারা বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সতর্ক বিএনপি। মবতন্ত্র সহ যে কোনো সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে দমনের মাধ্যমে জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান। আরও জানাচ্ছেন মইনুল হাসান। দেড় যুগ পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা এখন ২৫ ডিসেম্বরের অপেক্ষায় দিন গুনছেন। দলের শীর্ষ নেতা আগামী দিনের কাণ্ডারিকে বরণ করে নিতে চলছে নানা আয়োজন প্রস্তুতি। সম্বর্ধনা অনুষ্ঠান স্থল ৩০০ ফিট এলাকার প্রস্তুতির সবশেষ অবস্থা দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তাদের প্রিয় নেতাকে বরণ করে নেবে। রাজনীতিতে একটা ইম্প্যাক্ট তো আছেই, এটার দেশব্যাপী এটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু এখন তারেক রহমান সাহেবের আগমন। মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে, এটা আমরা আশা করি। এদিকে দেশে ফিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়া সহ প্রয়োজনীয় প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। শনিবার ২৭ তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন। এর আগে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন দায়িত্ব পাওয়া নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মব সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ক্ষোভ জানান বিএনপির এই নেতা। এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা, তারা নানা ইস্যুতে নানা ইয়েতে তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে, এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। ডেমোক্রেসি বন্ধ করতে হবে, বন্ধ করে মানুষের মধ্যে শান্তি, স্বস্তি এবং ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র করে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জল্পনা কল্পনা থাকলেও পদত্যাগ করছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিমকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। তবে ফয়সাল দেশে নাকি বিদেশে তা এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রিপোর্ট মাহবুব কবির চপলের।
ওসমান হাদি হত্যাকাণ্ডে শুটার ফয়সাল সহ জড়িতদের গ্রেফতার করতে না পারায় বিভিন্ন মহল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে। এ অবস্থায় সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বসেন তিনি। পরে মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। পদত্যাগ করছেন কিনা এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডাকসুর থেকে এসেছিল, তারা আপনাকে একটা আলটিমেটাম দিয়েছিল, কিনা মঞ্চও বলেছে। গতকাল দিনভর গুঞ্জন ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে পদত্যাগ করবেন না করছেন কিনা। গুঞ্জন শুনছেন তো, গুঞ্জনটা কি? ও আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। তিনি দাবি করেন ওসমান হাদির হত্যাকারীদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত ফয়সাল করিমের অবস্থান কোথায় তা জানার চেষ্টা করছে যৌথ বাহিনী। অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। কোথায় আছে হইলে তো তারা ধরিয়ে ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারলাম তো বৈধ পথে যায় না। এখন হলো উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা 50 জনকে ঝুঁকিপূর্ণ তালিকা করে 20 জনকে পুলিশের পক্ষ থেকে গানম্যান দেয়া হয়েছে। কারা কারা মানে ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে এবং তাদের হাত গানম্যান দেওয়া হয়েছে। অনেক আবার অবশ্য গানম্যান নিতে চায়ও নাই। কতজনকে গানম্যান দেওয়া হয়েছে? এই পর্যন্ত 18 না 20 জনের মতো মনে হয়। আগামী বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা জানান, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হচ্ছে। 2 পত্রিকার সম্পাদকের নিরাপত্তায় দেয়া হয়েছে গানম্যান। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে। ময়মনসিংহের পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি কথা বলেন। এতে আইন উপদেষ্টা আরও বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002-এর 10 ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ 90 দিনের মধ্যে এই হত্যা মামলার বিচার কাজ শেষ করা হবে। সরকার জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশের নির্বাচন চায়, যেখানে ভয় বা বাধা থাকবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ির সুপার ক্যারাফানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধু সরকারের নয়, জনগণেরও দায়িত্ব। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আগামী বহু বছর দেশ নিরাপদে চলবে বলেও আশ্বস্ত করেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দেশের চাবি আপনার হাতে স্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 10টি গাড়ি সারা দেশে ঘুরে ঘুরে ভোটের প্রচারণা চালাবে। বললাম বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি করে। আসেন, সামনে নির্বাচন, ভোট দিয়ে আমাদের ক্ষমতা বোঝা যায়। এই নির্বাচনে কে জিতবে? আমাদের বাংলাদেশ জিতবে। উদ্বোধনকালে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ভোটাধিকার কারো দয়া নয়, অধিকার। জনগণ ঠিক করবে দেশের ভবিষ্যৎ কোন পথে চলবে। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি রয়েছে সরকারের। নির্বাচনের জন্য সাধারণত যে ধরনের চ্যালেঞ্জগুলো থাকে সেই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকার পূর্ণ প্রস্তুতি নিয়েছে
এখন দেখা যাচ্ছে যে কিছু বাড়তি চ্যালেঞ্জ আমাদের সামনে চলে আসছে, সেইগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে আসলে আরও বেশি প্রস্তুতি নিতে হবে। এ নির্বাচনে দেশের মালিকানা জনগণ বুঝে নেবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। কোনো কিছু দিয়ে ভয় দেখানো যাবে না, ডেমোক্রেটিক ট্রানজিশন এবং ইলেকশন হবে। হাদিকে গুলি করা হয়েছিল বাংলাদেশকে ভয় দেখানোর জন্য, বাংলাদেশ তার জবাব কিভাবে দিয়েছে সেটা হাদির জানাজায় দেখেছে। ভোট আয়োজনের চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তুত রয়েছে বলে জানান উপদেষ্টারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। জামায়াতের একক প্রার্থীর বিপরীতে ঢাকা 18 আসনে ভোটের মাঠে সক্রিয় বিএনপির একাধিক নেতা। এই আসনে ধানের শীষের প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন, দাঁড়িপাল্লার অধ্যক্ষ আশরাফুল হক মাঠ চষে বেড়াচ্ছেন, আর এনসিপির হয়ে লড়বেন নাসির উদ্দিন পাটোয়ারি। ধানের শীষ আর দাঁড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনায় জমে উঠেছে অনানুষ্ঠানিক প্রচারণা। অন্যদিকে প্রার্থী পরিবর্তনের আশায় ভোটের মাঠে সক্রিয় বিএনপি নেতা কফিল উদ্দিন। উত্তরের সাথে রাজধানীর অন্যান্য এলাকার উন্নয়ন বৈষম্য দূর করতে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত ইয়াসিন রানা রিপোর্টে। রাজধানীর উত্তরা, তুরাগ, দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেত ও ভাটারা থানা এলাকার একটি অংশ নিয়ে গঠিত ঢাকা 18 আসন। রেললাইনের পশ্চিমে উত্তরায় পরিকল্পিত নগরায়ন হলেও পূর্বে উত্তর ও দক্ষিণখান এবং খিলক্ষেত এলাকায় গড়ে উঠেছে অপরিকল্পিত ঘনবসতি। সরু রাস্তার কারণে সবসময় জ্যাম লেগেই থাকে, সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায় তুরাগ ও দক্ষিণখানের অনেক এলাকা। ভোটে জিততে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি, মতবিনিময় আর ঘরোয়া বৈঠক করে সাজাচ্ছেন পরিকল্পনা। আসলে বিএনপিতে রয়েছে বিভাজন। ভোটের মাঠে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির একাধিক নেতা। খুবই আশাবাদী, আমি খুবই মনের স্পিরিট নিয়ে আমি বলতে পারি, আমার নেতা জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিবেন। এই মনোনয়ন পেয়ে, চূড়ান্ত মনোনয়ন পেয়ে আমি নির্বাচিত হব এবং এই এলাকার লোকজন আমার সাথে আছে। আমার জন্য তাদের জীবন বাজি রেখে হলো ভোট যুদ্ধে নামবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট তাদের নিজস্ব ভোট তারা নিজেরা প্রদান করবে। মিছিল, মিটিং আর বড় বড় শোডাউন করে ইতিমধ্যে আলোচনায় জামায়াতের প্রার্থী আশরাফুল হক। মানুষের মধ্যে একটা জাগরণ আসছে এবং সত্যিকার অর্থেই তারা একটা পরিবর্তন চাচ্ছে। মানুষের আস্থা জামাত ইসলামের উপরে তারা দেখাতে চাচ্ছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর ইচ্ছায় এবং মানুষের ভালোবাসায় যদি সুযোগ পায়, তারা সরকার গঠন করতে পারে, তাহলে আমরা আমাদের প্রতিশ্রুতি রাখবো ইনশাআল্লাহ। ধানের শীষের মনোনয়ন পেয়ে চাঙ্গা বিএনপি নেতা SM জাহাঙ্গীর হোসেন। আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে আসামি হন 350 মামলার। তার প্রত্যাশা জনগণ এর মূল্যায়ন করবে। তরুণ প্রজন্ম আজকে অনেক কনসাস, তারা যেটা চায় আমি তাদের পালস আমি বুঝি, তাদের সাথে থেকে আমি রাজনীতিটা করেছি এবং করতে চাই। আগামী দিনে তারা যেই বাংলাদেশ চায়, একটা বৈষম্যহীন বাংলাদেশ চায়, একটা শোষণমুক্ত বাংলাদেশ চায়, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, একটা মাদকমুক্ত একটা বাংলাদেশ চায়। আমি প্রতিটার সাথে আমি অ্যাটেনশন দিচ্ছি এবং তাদের সাথে আমি কথা বলতেছি। জুলাই আন্দোলনে উত্তরা ছিল অন্যতম হটস্পট। তরুণদের আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশে তরুণদের সাথে নিয়ে ঢাকা 18 সমস্যা দূর করে নাগরিক সুবিধা নিশ্চিত করতে চান প্রার্থীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী আমেজ বিরাজ করছে রংপুর 3 সদর আসনের বিভিন্ন এলাকায়। ভোটারদের মন জয়ে অনানুষ্ঠানিক প্রচারণা চালাচ্ছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত এই আসনটি আগামী নির্বাচনে জিতে নিতে চায় অন্য দলগুলো, যদিও সহজেই হাল ছাড়তে চান না জাপা নেতারা। তবে অবহেলিত, উন্নয়ন বঞ্চিত রংপুরের জন্য যিনি কাজ করবেন তাকেই এমপি হিসেবে দেখতে চান ভোটাররা। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। জুলাই গণঅভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ঘাঁটি রংপুরে চলছে ভোটের নতুন হিসাব নিকাশ। ভোটের মাঠের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থীরাই এখন সক্রিয়। এই আসনে 1979 সালে একবারই জয় পেয়েছে বিএনপি। দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী বলছেন, এবার রংপুরের মানুষ পরিবর্তন চায়। আমার বিশ্বাস যে ইনশাল্লাহ এবার সবাই একবারে পুরা রংপুর একমুখী হয়ে ধানের শীষের পক্ষে থাকবে। জামায়াত প্রার্থীর দাবি শুধু প্রতিশ্রুতি নয়, রংপুর 3 আসনের উন্নয়ন বাস্তবে রূপ দেবে জামায়াত। আর রংপুরের দীর্ঘদিনের যে বৈষম্য, এই বৈষম্য অবসানের জন্য বলিষ্ঠ কণ্ঠে আমি চেষ্টা করব। আমার বিশ্বাস যে আমাদের যে যৌক্তিক দাবি সেটা সরকার মানতে বাধ্য হবে। তবে জাতীয় পার্টির নেতাদের দাবি, এখনও এই আসনে শক্ত অবস্থানে তাদের দল।
এখানে সবশেষ এমপি ছিলেন জিএম কাদের। এবারও আসনটি ধরে রাখতে চায় দলটি। প্রার্থীরা তাদের নিজে কমফোর্ট ফিল করে যাতে নির্বাচনটা করতে, লেভেল প্লেইং ফিল্ড ভুল যা বোঝায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা চাচ্ছি। আমরা চাই যদি এগুলো নিশ্চিত করা হয় তাহলে আমরা জাতীয় পার্টি আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব। যদিও আগামী নির্বাচনে আসনটি দখলে নিতে মরিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, গণসংহতি আন্দোলনের তৌহিদুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নূর আলম সিদ্দিক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই জাতীয় পার্টির যে ভূমিকা ছিল, জাতীয় পার্টি তো ফ্যাসিস্টের পক্ষে যে নগ্ন ভূমিকা তারা রেখেছে, এর প্রতি ঘৃণা জানিয়ে জাতীয় পার্টির প্রত্যেকে ইনশাল্লাহ ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তাদের রায় দেবে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করি। তবে সাধারণ ভোটাররা চান অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে যিনি দুর্নীতি ও বৈষম্যমুক্ত রংপুর গঠনে কাজ করবেন তাকেই বেছে নেবেন। আমরা এমন নির্বাচন চাই যে নির্বাচনে সব মানুষ শান্তিপূর্ণভাবে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমরা এমন একটা নির্বাচন চাই যেটা শান্তিপূর্ণ হবে। আমি চাইবো এমন একজনকে ভোট দিতে যে আমাদের জন্য, দেশের কল্যাণের জন্য, যা আমাদের এলাকার জন্য ভালো কিছু করবে। রংপুরের মোট ৬টি সংসদীয় আসনে এবার ভোটার ২৫,৯৯,০০০। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে অনেক জেলাতেই কাঁপুনি ছড়াচ্ছে শীত। গত ৫ দিন ধরে উত্তরের জেলা কুড়িগ্রামে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৬টায় কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। শেরপুরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সকাল ও সন্ধ্যায় শীতের প্রকোপ তীব্র আকার ধারণ করছে। ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত চারদিক কুয়াশার চাদরে ঢাকা থাকছে। শীতের কারণে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। শীতে বৃদ্ধ শিশুরা কষ্ট পাচ্ছে বেশি। শীতের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আছেন সহকর্মী মিজান শাহজাহান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মিজান, কেমন দেখছেন ওখানকার ভোটের হালচাল? ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের আওতাভুক্ত আমি মেঘনা নদীর আশুগঞ্জ প্রান্তে দাঁড়িয়ে আছি। আশুগঞ্জের অপর প্রান্তে কিশোরগঞ্জের ভৈরব। আর এই আশুগঞ্জ পার্শ্ববর্তী আরো ২টি আসনের আংশিক অংশ নিয়ে এই ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি গঠিত। এখানে প্রায় ৫ লাখেরও বেশি ভোটার রয়েছে। আমরা সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ সারাদিন আমরা এই আসনটি ঘুরে ঘুরে দেখবো। আমরা এখানকার ভোটারদের সঙ্গে কথা বলবো, প্রার্থীদের সঙ্গে কথা বলবো। তো আপনাকে জানিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়ার এই আসনটিতে এখনো বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেননি। জামাত প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকে জেলা জামাতের আমির মাওলানা। আর বিএনপি প্রার্থী হিসাবে এখানে আলোচনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এছাড়াও এখানে বেশ কয়েকজন বিএনপির নেতা তারা দৌড়ঝাঁপ করছেন মনোনয়ন পাওয়ার জন্য। কিন্তু এখানে আলোচনা শোনা যাচ্ছে যে এই আসনটি জোটকে ছেড়ে দেওয়া হতে পারে, বিএনপির জোটের সাথে সমঝোতা হতে পারে। সেক্ষেত্রে কি হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আর আমরা ভোটারদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে এই আশুগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন, কারণ এটি একটি নদী বন্দর, এখানে মেঘনা তীরে অবস্থিত, এখানে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এখানে সার কারখানা রয়েছে, এখানে চাতাল কল রয়েছে। নানা কারণে কিন্তু আশুগঞ্জের আলাদা গুরুত্ব রয়েছে। এই আসনটিতে রাস্তাঘাট যেভাবে উন্নয়ন হওয়া দরকার ছিল সেটি উন্নয়ন হয়নি। এখানকার ভোটাররা বলছেন যে আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে যেন এখানে যে সমস্ত রাস্তাঘাটের উন্নয়ন হয়নি সেই উন্নয়ন কাজগুলো যেন অসমাপ্ত কাজগুলো যেন সমাপ্ত করা হয়। তো তোমার এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে সালাম স্টিল ভোটের গাড়ির সবশেষ খবর। পরবর্তী সংবাদে আমি ভোটারদের সঙ্গে এবং প্রার্থীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানাতে পারবো। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নাটোরের গণভবন থেকে নির্বাচনী খবর জানাচ্ছেন আলী আসগর ইমন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি নাটোরের একটি বিখ্যাত ইতিহাস ঐতিহ্যের অপূর্ব নিদর্শন উত্তরা গণভবনের সামনে, যা এক সময় দীঘাপাতিয়া রাজবাড়ি নামে পরিচিত ছিল। চলুন এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে শুনি কেমন চলছে এখানকার নির্বাচনী হালচাল। রাজনীতি মানে একটা বিজনেস হয়ে গেছে।
আমি নিজে একটা ছোটোখাটো ব্যবসা করি, ঠিক আছে না, সবাই ব্যবসা বাণিজ্য করে খাক, আমি এটাই প্রত্যাশা করি। সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু একটা নেতা চাই, আমরা একটা ভালো মাপের একটা নেতা চাই। সেই নেতার দ্বারা যেন আমার এলাকার, নাটোরের এলাকার উন্নয়ন যেন ভালো হয়। দেশটা যেভাবে ভালো হয় সেভাবে সবাই জানি আমরাই করতে পারি, একক না, সবাই মিলা ভালো করতে পারি, সেটা আমার প্রত্যাশা। নাটোরের উত্তরা গণভবনের সামনে থেকে শুনছিলাম সাধারণ মানুষের নির্বাচনী ভাবনা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মিসাইল কর্মসূচি নিয়ে ইরান কোনো ধরনের আলোচনায় বসবে না বলে জানিয়ে দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, নিজেদের প্রতিরক্ষার জন্য এই কর্মসূচি, বিদেশি শক্তির হামলা মোকাবেলা ও নিজেদের সুরক্ষায় এটি অব্যাহত থাকবে বলে জানান তিনি। ইরান নতুন করে তাদের মিসাইল মহড়া শুরুর পর যুক্তরাষ্ট্রের কাছে শঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল। তারা বলছে, মহড়ার আড়ালে ইরান তাদের উপর হামলা চালাতে পারে। এবছর গেল জুনে ইসরায়েলের সাথে ইরানের 12 দিনের যুদ্ধ হয়। এ সময় ইসরায়েলের বিভিন্ন জায়গায় নির্ভুল মিসাইল হামলা চালায় তেহরান। এরপরই নড়ে চড়ে বসে পুরো বিশ্ব। এবার খেলার খবর। পিছিয়ে থেকেও মোহাম্মদ সালার দুর্দান্ত গোলে আফ্রিকান নেশনস কাপে জিম্বাবুয়েকে 2-1 ব্যবধানে হারিয়েছে মিশর। মরক্কোর আগাদির স্টেডিয়ামে আক্রমণ আর পাল্টা আক্রমণের এই খেলার 20 মিনিটে প্রিন্স দুবের কল্যাণে এগিয়ে থেকে বিরতিতে যায় জিম্বাবুয়ে। বিরতি থেকে ফিরে খেলার 64 মিনিটে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার ওমর মারমুশ ম্যাচে 1-1 সমতা ফেরান। খেলার ইনজুরি টাইমে মোহাম্মদ সালাহ গোল করে মিশরের জয় নিশ্চিত করেন। এতে জয় দিয়ে আফগান কাপে নিজেদের অভিযান শুরু করল ফারাওরা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে গণজাগরণ সৃষ্টি হয়েছে বলছে বিএনপি। 27 ডিসেম্বর ভোটার হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাদির হত্যাকারীদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাদি হত্যার বিচার, জানালেন আইন উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব শুধু সরকারের নয়, জনগণেরও। ভোটের গাড়ি উদ্বোধনে বলেন প্রধান উপদেষ্টা। জামায়াতের একক প্রার্থীর বিপরীতে ঢাকা 18 আসনের সক্রিয় বিএনপির একাধিক নেতা। এনসিপির হয়ে লড়বেন নাসির উদ্দিন পাটোয়ারি। এবং রংপুর 3 আসনে বিরাজ করছে নির্বাচনী আমেজ। জাতীয় পার্টির দুর্গ ভাঙতে চায় অন্য দলগুলো, হাল ছাড়তে চান না জাপা নেতারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।